পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের মাইনর কোর্সগুলোতে আসলে একটার বেশি ইন কোর্স নেওয়ার হয়তো পসিবিলিটি খুব কম আর কি। আর এখানে তোমাদের মানে জানো যে তোমাদের 30 মানে মার্কটা হচ্ছে মানে এইভাবে ডিস্ট্রিবিউশন, মানে 70 মার্কের কোর্স ফাইনাল এক্সাম হয়ে থাকে, আর 30 মার্কের তোমাদের মানে এর মধ্যে 25 মার্ক হচ্ছে ইন কোর্স এক্সাম, 5 মার্কের হচ্ছে অ্যাটেন্ডেন্স। আর এই 30 মার্কের মধ্যে তুমি যা পেলা প্লাস তোমার 70 মার্কের মানে কোর্স ফাইনাল এক্সাম হবে। এই কোর্স ফাইনালে তোমরা মানে দেখবা যে তোমাদের এই ক্যালকুলাস কোর্সটা দুইটা ভাগে ভাগ মানে বিভক্ত, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই দুইটা পার্ট থেকে মানে তোমরা দেখবা যে চারটা 8টা কোশ্চেন থাকে। এই 8টার মধ্যে যে কোনো 5টা আমাদের আনসার করতে হয় মানে, এবং সেটা মার্ক হচ্ছে এক একটা কোশ্চেনে মার্ক হচ্ছে 14 করে, 14 করে। সো এই 14 মার্কের মধ্যে মানে সাধারণত স্টুডেন্ট যেটা করে যে ওখানে একটা কন্ডিশন দেওয়া থাকে যে টেকিং অ্যাট লিস্ট 2 ফ্রম ইচ সেকশন ইজ গ্রুপ। হ্যাঁ, মনে করো ক্যালকুলাস এ মানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি বলা হয় সেকশন গ্রুপ এ, ইন্টিগ্রাল ক্যালকুলাস যদি বলা হয় গ্রুপ বি, তাহলে গ্রুপ এ থেকে নিতে হবে 2টা, বি থেকে নিতে হবে 2টা, এই হলো 4টা। এরপর আরেকটা তোমার ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে, এখন তুমি আরেকটা যে কোনো জায়গাতে নিতে পারো, যে সে সেকশন এ থেকে নিতে পারো, বি থেকে নিতে পারো আর কি, বুঝতে পারছো? বাট এমন হবে না যে তুমি সেকশন এ থেকে নিলা 4টা আর বি থেকে নিলে একটা, সেটা তোমার অ্যাকসেপ্টেবল হবে না আর কি, বুঝতে পারছো? তো এটা সো এই হচ্ছে আমাদের তোমাদের কোর্স আউটলাইন গুলো। আর এখানে যেটা হয় যে এখানে তোমাদের মেজর কোর্সে যেমন তোমরা তুমি বললা যে 2জন টিচার মানে পড়াচ্ছেন অথবা 2জন টিচার মানে কোশ্চেন করতেছেন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুল অনুযায়ী যে পড়ানোটা যে একজনও হইতে পারে, 2জনও হইতে পারে, বাট মানে কোশ্চেন করতে হবে 2জনের। 2জন কোশ্চেন করবেন, 2জন কোশ্চেন করে এই কোশ্চেনটা আবার মডারেট হবে মানে অন্য একজন মানে থার্ড মানে টিচার দ্বারা। বা আমাদের নর্মালি রুল হচ্ছে যে এক্সামের যেই মানে একটা বোর্ড থাকে, এক্সামের বোর্ডে সাধারণত 3 থেকে 4জন মেম্বার থাকে। সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার মানে মাইনর কমিটি বলে একটা কমিটি আছে। এই মাইনর কমিটি যিনি মানে প্রেসিডেন্ট, আর ওনার সাথে আরো 2জন মানে আমাদের মানে শিক্ষক থাকেন, ওনারা মিলে মডারেশন করে থাকেন। এই মডারেশনে সাধারণত যিনি ইন্টারনাল মানে যিনি পড়াচ্ছেন, সে ফর এক্সাম্পল মানে ক্যালকুলাস 102 এর ক্ষেত্রে আমি হচ্ছে ইন্টারনাল ক্যান্ডিডেট, আমি ইন্টারনাল টিচার এবং এক্সটার্নাল যিনি মানে তোমাদের পড়াচ্ছেন না বাট কোশ্চেন করতেছেন। সো মানে সেই ক্ষেত্রে যেটা হয় যে একটা অলিখিত নিয়ম থাকে এরকম যে 60-40, যিনি ইন্টারনাল যিনি পড়াচ্ছেন ওনার কাছ থেকে 60% কোশ্চেন, আর যিনি পড়াচ্ছেন না উনি সিলেবাস ফলো করে উনি মানে কোশ্চেন করবেন, ওনার কাছ থেকে 40% কোশ্চেন। আবার এটা রিভার্সও হইতে পারে যে স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে, এমনও হইতে পারে যে দেখা গেলো যে মানে স্টুডেন্টরা হয়তো 90% কোশ্চেনই তাদের কাছে কমন মনে হইতে পারে। তার কারণ হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল যদি ম্যাচ করে যায়, এমন অনেক এভিডেন্স আমরা দেখি যে মানে দেখা গেলো ইন্টারনাল কোশ্চেন আর এক্সটার্নাল কোশ্চেন সেম হয়ে গেছে, তখন দেখা গেলো যে ওইটা মানে কমন কোশ্চেন হিসেবে নেওয়া হচ্ছে আর কি। তো যাক এনিওয়ে, তো মানে এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা। আর কপি চেকিং এর ক্ষেত্রেও একই অবস্থা, যে কপি চেকিং এর ক্ষেত্রে 2জন কপি চেক করে থাকেন, একজন হচ্ছে ইন্টারনাল যিনি পড়াচ্ছেন, আর একজন হচ্ছে এক্সটার্নাল যিনি পড়াচ্ছেন না এই কোর্সটা, অথবা পড়াচ্ছেন, মানে দুটাই হইতে পারে। সো মানে 2জন কপি চেক করবেন, করে 2জনের মার্কেট ডিফারেন্স যদি 20% বেশি হয়, তাহলে এটা আবার থার্ড এক্সামিনের দ্বারা এক্সামিন হবে আর কি। হ্যাঁ, তো এই হলো আমাদের মানে সিস্টেমটা। এই একই সিস্টেম মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমডি হয়ে ফলো করা হয়ে থাকে, এটা ম্যাথ ডিপার্টমেন্টে ফলো করা হয়ে থাকে। তো আর একজন প্রশ্ন করছো যে ফার্স্ট ইন কোর্স মানে ইউনিভার্সিটি খোলার পরপরই হবে কিনা আর কি। হ্যাঁ, ফার্স্ট ইন কোর্স ইউনিভার্সিটি খোলার পরপর হবে, বাট অবশ্যই স্টুডেন্টের সাফিসিয়েন্ট সময় দেওয়া হবে, কারণ স্টুডেন্টরা যাতে মানে সবাই ক্লাসে প্রেজেন্ট থাকতে পারে, বা অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যাতে মানে যখন দেখা যাবে যেটা সোসাইটি রিস্ক ফ্রি হিসেবে মানে ডিক্লেয়ার দিচ্ছে, বা এটা সবার কাছে মানে ভিজিবল হচ্ছে যে না এখন এটা এক্সাম নেওয়ার জন্য সময় হয়েছে, তখন হয়তো তোমাদেরকে বলা মানে এক্সাম নেওয়ার অনেক আলোচনা হবে। বাট রাইট নাও এটা আসলে এক্সাম নেওয়ার মানে অবস্থায় মানে সম্ভবত ইউনিভার্সিটি নাই, বা আমার জানা নাই আর কি এই ব্যাপারে আর কি। সো মানে আর তোমাদের ইউনিভার্সিটি খোলার মানে ইমিডিয়েটলি যেই সপ্তাহে খুললো ওই সপ্তাহে ইনকোর্স হওয়ার কোনো স্কোপ আসলে নাই, কারণ আমরা যে ডিজিটাল ক্লাস যেটা নিচ্ছি সেই ক্লাসটা একটা মেজর পোর্শন ক্লাস কিন্তু আসলে রিপিট হবে। হ্যাঁ, মানে আমরা আমাদের এই যে ডিজিটাল ক্লাস নেওয়ার একটা মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে একটু এনগেজ করা, তাদের একটা মানসিক শান্তি দেওয়া, অ্যাজ ওয়েল এজ তাদেরকে মানে কিছু কাজ করায় নেওয়া। কিন্তু এর মানে এই নয় যে মানে এই জিনিসগুলো আর রিপিট হবে না বা রিভিউ হবে না,
কারণ এখানে তোমরা জানো যে তোমরা অন অ্যান অ্যাভারেজ আমি দেখি যে তোমরা হয়তো আমার এখানে 100 110 মানে 90 এরকম স্টুডেন্ট জয়েন করছে, বাট মানে ফিজিক্সের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হচ্ছে 140 জন। এখন তাহলে বাকি তো 40 জন মানে জয়েন করতে পারে নাই, 20 জন জয়েন করতে পারে নাই, 10 জন জয়েন করতে পারে নাই। এখন এই 10 জন মানে বর্তমান সিচুয়েশনে এটা কি তারা মানে টেকনোলজির কারণে জয়েন করতে পারে নাই নাকি ইচ্ছা করে জয়েন করতে পারে নাই, এটা কিন্তু টিচার হিসেবে আমার বোঝার কোনো স্কোপ নাই। আমরা ধরে নিচ্ছি যে সে টেকনোলজির কারণে জয়েন করতে পারে নাই বা তার ফ্যাসিলিটিস না থাকার কারণে সে জয়েন করতে পারে নাই, তাহলে সেইটার দায়িত্ব কিন্তু আবার আমাদের মানে উপরে পড়ে যায়, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরে পড়ে যায়। সো ইউনিভার্সিটি কর্তৃপক্ষে মানে যতক্ষণ পর্যন্ত একটা লেভেল প্লেইং ফিল্ড তাহলে সবার জন্য মানে অপরচুনিটি দিতে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে এক্সাম নিতে পারার কথা না, যেটা আমি আমার নিজের কমন সেন্স থেকে বুঝি আর কি, বুঝতে পারছো? সো সেই জন্য তোমাদের আসলে এক্সাম নিয়ে আমি এখন তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নাই, বাট আমি রিকোয়েস্ট করবো যে তোমাদেরকে অ্যাডভান্স হওয়ার জন্য তোমাদের সবগুলো কোর্সের টিচারদের সাথে কমিউনিকেট করে পড়াশোনা শুরু করা বা পড়াশোনা করা, সো দ্যাট তোমরা যেন মানে এমনিতেই পিছাই পড়তেছো, সো তোমরা যদি একটু মানে অ্যাডভান্স হয়ে থাকো তাহলে আমাদের ক্ষেত্রে কোর্সটা আগায় নিয়ে যাওয়া ইজি হবে, তখন হয়তো এক্সাম নেওয়াটাও অনেক কমফোর্টেবল হবে। সেটা আসলে ডিপেন্ড করতেছে সম্পূর্ণ তোমাদের উপরে আর কি, বুঝতে পারছো না? তো এই মানে আর কেউ কিছু জানতে চাও কিনা? আই হোপ যে আমি মনে হয় তোমাদের প্রশ্নগুলো ক্লারিফাই করতে পারছি। তা ইন্টারনাল শব্দটা নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার, একটু হচ্ছে ইন্টারনাল বলতে কি স্যার মানে শুধু আমাদের ক্ষেত্রে আপনি কিন্তু মনে করেন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তাদেরও এই কোর্স থাকার কথা, অথবা আরো কিছু ডিপার্টমেন্টে এই কোর্স থাকবে। তো ইন্টারনাল বলতে কি ওই মানে যতগুলা আমাদের যতগুলা ডিপার্টমেন্টের এই কোর্সটা আছে সবাই মিল্লা বোঝানো হয়েছে? না 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 না, ইন্টারনাল বলতে ধরো আমি ফিজিক্স ডিপার্টমেন্টে আমি পড়াচ্ছি, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আরেকজন পড়াচ্ছে, অথবা মানে স্টাডিজ ডিপার্টমেন্টে আরেকজন পড়াচ্ছে, তাহলে মানে যার ডিপার্টমেন্টে যিনি পড়াচ্ছেন উনি হচ্ছে ইন্টারনাল, যার ডিপার্টমেন্টে যিনি পড়াচ্ছেন উনি হচ্ছে ইন্টারনাল। ওকে, আর এক্সটার্নালটা যে কে হবেন সেটা আসলে ওই কমিটি নির্ধারণ করে থাকে, এই ব্যাপারে আসলে কেউই আমরা জানি না বা আমার জানারও কথা না। স্যার ফাইনালে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য ম্যাথ কোয়েশ্চন আর ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য ম্যাথ কোয়েশ্চন, এটা কি আলাদা হবে? ফুললি ডিপেন্ড হবে একদম পুরো। ও সরি স্যার, আমি সেম ভাবছিলাম এইজন্য জিজ্ঞেস করছি। না না, মানে একদম প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোশ্চেন একদম আলাদা হবে আর কি, কোনো রকম ভাবে এক কোশ্চেন হবে না আর কি, বুঝতে পারছো? আমাদের ধরো মাইনর কোর্স আছে হয়তো মানে 7টা ডিপার্টমেন্টে, তো 7টা ডিপার্টমেন্টের কোর্সই একদম মানে ইউনিক হবে, বুঝতে পারছো? কারোর সঙ্গে কারোর মানে সিমিলি থাকবে না। হ্যাঁ, হয়তো তোমরা দেখতে পারো যে যদি এমন হয় যে দেখা গেল যে ফিজিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, অ্যাপ্লাইড মানে ফিজিক্স ডিপার্টমেন্টে দেখা গেল মিস্টার কুতুবুদ্দিন পড়াচ্ছে, এখন ইন্টারনাল হিসেবে উনি হয়তো মানে অলমোস্ট সিমিলার টাইপের কোশ্চেন দিতে পারেন, কিন্তু এক্সটার্নাল তো মানে আর কে তা মিস্টার কুতুবুদ্দিন জানেন না, বা স্টুডেন্টরাও জানে না, সো মানে ওনার কোশ্চেন কি হবে সেটাও অনেকে জানি না। সো ডেফিনেটলি এটা কোশ্চেনটা তখন ভ্যারি করবে, এবং ওখানে মানে ফাইনাল কোশ্চেনটা যেও তোমরা দেখবা যে এটা মানে ইউনিক কোনো কোশ্চেন হবে না, এবং তোমরা দরকার হলে প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন যদি মানে ডিপার্টমেন্ট থেকে কালেক্ট করো, তাহলে সেখানে তোমরা দেখতে পাবা যে এই কোশ্চেনগুলো এরকম ইয়া হয় না, বুঝতে পারছো? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন ছিল কিনা বলো? স্যার বলছি দুইটা টিচারের যদি মার্কের ডিফারেন্স স্যার 25% এর কম হয় তাহলে 20% যদি কম হয় স্যার তাহলে কার মার্কটা নেওয়া হবে? যে স্যার বেশি মার্ক তাহলে এভারেজটা করা হবে, বুঝছেন না? দুইজনে তখন এভারেজ করা হবে, বুঝছেন? জি স্যার। আর যদি 20% এর বেশি হয়, 20% এর ডিফারেন্সটা বেশি হয়, তখন থার্ড আরেকজন কপি চেক করবেন, করে এই থার্ডের সাথে অন্য দুইজনের কোনটা ক্লোজেস্ট আছে সেই দুটো এভারেজ করা হবে, বুঝতে পারছেন? এই হলো সিস্টেমটা। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাচ্ছিলাম? স্যার চ্যাপ্টার 12 এর যে ম্যাথগুলো আছে, তো আপনি তো একটা মেথড দেখিয়েছেন, তো এছাড়াও তো আরো অনেক মানে অন্যভাবে তো করা যায়, তো আমরা তো যে কোনো মেথডে করতে পারি, তাই না? অ্যাবসলিউটলি। এবং তোমাদের উচিত হবে যে অল্টারনেটিভ যতগুলো মানে প্রসিডিওর আছে সবগুলো লার্ন করা, কারণ এখানে ইউনিভার্সিটি এডুকেশন মানে কিন্তু হচ্ছে আমাদের কনফাইন করে ফেলা না, যে না আমি এটা দিস ইজ দা মেথড বলে ইউনিভার্সিটি কিছু নাই, বুঝছে না? হ্যাঁ, তো সেই জন্য তোমাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করব, রিকোয়েস্ট করব যে মানে সামগুলো ডিফারেন্ট মেথডে ট্রাই করা, এবং সেই মানে অল্টারনেটিভ যতগুলো প্রসিডিওর আছে সেগুলো যদি তুমি মানে প্র্যাকটিস করো, তাহলে তখন তুমি নির্ধারণ করতে পারবা হুইচ ওয়ান উইল বি দ্য বেস্ট মানে টু আনসার দ্য কোশ্চেন ইন ইউর এক্সাম। ওকে, তো সেই জন্য আমার রিকোয়েস্ট তোমাদের সবার কাছে থাকবে যে তোমাদের উচিত হবে যে একটা মানে যে মেথডের সামটা বইতে করে দেওয়া আছে
আর এর অল্টারনেটিভ যদি তোমার মাথায় থাকে অবশ্যই মানে ডিফারেন্ট মেথডে এটা চেষ্টা করা আর কি। তোমরা হয়তো খেয়াল করছো যে কোয়াড্রেটিক সামগুলো আমরা গতদিন যেন ট্রাই করতেছিলাম, সেখানে যেন বললাম যে এটা কমপ্লিটিং স্কোয়ার ফর্মে যেমন করা যায়, আবার ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে সাবস্টিটিউশন মেথডেও করা যায়। কারণ এইটা মানে দুইটা মেথডের মধ্যে মানে কোনটা ইজি সেটা স্টুডেন্ট নিজে নির্ধারণ করবে। এখানে ইউনিভার্সিটির কোনো টিচার বলে দিবে না যে দিস ইজ দ্য মেথড, ইউ হ্যাভ টু ফলো দিস থিং। ওকে, যে তোমার এখানে ফ্রিডম থাকবে, তুমি তোমার নিজের সুবিধা মতন তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা করবে আর কি। আমাদের দেখার বিষয় যেটা, এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেথড ফলো করা হয়েছে কিনা। হ্যাঁ, যদি স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেথড ফলো করা হয়ে থাকে ডেফিনেটলি ইউ উইল গেট ফুল ক্রেডিট। ওকে, এবং এখানে খেয়াল রেখো যে এখানে অনেক ক্ষেত্রে আমাদের যেমন মানে ছোটবেলায় আমরা স্পেশালি আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের একটা ইন্টেনশন থাকে যে আনসার ম্যাচ করানো, যে সবসময় চেষ্টা করি যে আনসারটা মানে বন্ধুর সাথে বান্ধবীর সাথে ম্যাচ করছে কিনা, বা সাইডে যে মানে যে তার সাথে ম্যাচ করছে কিনা। হ্যাঁ, এখানে আনসার ম্যাচ করার কোনো ইস্যু নাই, কারণ তোমার আনসারের সাথে আরেকজন আনসার ডিফার করতেই পারে। এবং এই একই ইন্ডিকেশনের সঙ্গে তুমি দেখবা যে দুইটা ডিফারেন্ট মেথডে যে দুই রকম আনসার আসতে পারে, কিন্তু শুধুমাত্র ডেফিনাইট ইন্টিগ্রালে যে এটার আনসারটা হয়তো ইউনিক হবে, কিন্তু ইনডেফিনাইট ইন্টিগ্রালে কিন্তু দেখবো যে এক একজনের এক রকম আনসার আসতে পারে, কিন্তু লাস্ট ফিনিশিং এক রকম আসতে পারে, কারণ সে হয়তো সিম্পলি এক জায়গায় করে রেখে দিচ্ছে, আরেকজন আরেকটা ফর্মিং সিম্পলিফিকেশন করছে, একজন হয়তো একটা সাবস্টিটিউশন ইউজ করছে, আরেকজন হয়তো আরেকটা মেথড ইউজ করছে। সো এখানে এরকম কিন্তু হবে না আর কি, বুঝতে পারছো না। এবং আমাদের ছোটবেলায় কি হতো, ছোটবেলায় মনে হতো যে আমার পাশে যে আছে তারটাই মনে হয় বেস্ট, তার আনসারটাই পারফেক্ট হচ্ছে। অনেক সময় দেখবা যে অনেক স্টুডেন্ট ভালো স্টুডেন্ট মানে তারা মানে সবসময় মানে ভালো রেজাল্ট করে, তারা তার পাশে হয়তো একজন মানে মগা বসছে, মানে যে হয়তো ভালো না, কিন্তু এক্সাম হলে মনে হয় না ওই মগা যা করতেছে, ওই খারাপ স্টুডেন্ট যা করছে ওরটাই ঠিক হচ্ছে, আমারটাই ভুল হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইলিউশন অফ মাইন্ড। সো এই ইলিউশন অফ মাইন্ডটা তোমাদের থাকা উচিত হবে না ইউনিভার্সিটি লেভেলে যে। সো এখানে উচিত হবে যে আমার প্রসিডিওর আমার মেথডটা কারেক্ট হচ্ছে কিনা সেটার উপর আমি কনসেন্ট্রেট করবো। ওকে, কারণ এখানে মার্কিংটা মানে 90% ডিপেন্ড করে তোমার মেথড, তোমার প্রসিডিওরের উপর, তোমার লজিকের উপরে। 10% ডিপেন্ড করে তোমার আনসার কারেক্ট হয়েছে না হয় নাই। সো আনসার নিয়ে তোমাদের টেনশন করা উচিত হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো ইস্যু ছিল কিনা বলো, আর কেউ কিছু জানতে চাও কিনা? যদি জানতে না বলছি চাও, আপনি এই যে এই জয়েন লিংকটা স্যার শুধু ওই মানে ওই যে ওইটা কারেকশন করে দিয়ে দেন, এই কারণে স্যার আমাদের কাছে নোটিফিকেশন আসে না, এই লিংকটা আমরা খুঁজে পেতে স্যার কষ্ট হয়। এই কারণে স্যার আপনি যদি প্রতিবারই ক্লাসের আগে স্যার মানে একটা নতুন করে পোস্ট দিয়ে স্যার ওইখানে জয়েন লিংকটা দিয়ে দিতেন ভালো হতো। স্যার ক্লাসরুমে যে এই নোটিশটা দিয়েছিলেন ক্লাস হওয়ার জন্য, ওটার সাথে যদি লিংকটা প্রোভাইড করে দিতেন তাহলে ভালো হতো আর কি, ওখান থেকে জয়েন করা যেত। আচ্ছা, দ্যাটস গুড। আমি একটু বলে রাখি তোমাদের, আমাদের আসলে ইউনিভার্সিটি থেকে যেই জুমে যে লিংকটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আসলে এবং পাসওয়ার্ড এবং লিংকটা এটা কিন্তু ইউনিক। হ্যাঁ, মনে করো যে তুমি যদি এমন করো যে এই যে কুতুব স্যারের ক্লাসের জন্য লিংকটা তুমি একটা মোবাইলে মেসেঞ্জারে মানে সেভ করে রেখে দিছো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি ওখানে ক্লিক করলেই মানে ডাইরেক্টলি তুমি ক্লাস মানে কুতুব স্যারের ক্লাসে চলে যেতে পারবো। মনে করো তোমার এখানে 8টা কোর্স আছে, ধরো 8 জন টিচার ক্লাস নিচ্ছে, এই 8 জন টিচারের নাম দিয়ে তুমি মানে এই লিঙ্কগুলো একটা মেসেঞ্জারে তুমি সেভ করে রেখে দিলা, তোমার নিজের পেজে সেভ করে রেখে দিলা, দিয়ে তুমি ওই ক্লাসের দিন, যেমন আমাদের তো মানে এই ক্লাস টাইম ফিক্সড, মানে আমাদের এখানে নোটিফিকেশন যেমন আমি আগামী সপ্তাহ থেকে আর হয়তো নোটিফিকেশন দিব না এই জন্য যে আমাদের তো যেহেতু থার্সডেতে আমরা একটা ক্লাস নিচ্ছি এবং 9টায়, এটা যদি আমি চেঞ্জ করি, মনে করো যে আমরা হয়তো কোনো কারণে ক্লাস নিতে পারলাম না বা আমার মানে কোনো সমস্যা হয়েছে, তখন হয়তো আমি নোটিফিকেশন দিব। এছাড়া আমাদের আর নোটিফিকেশন দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না আর কি, কারণ এটা তো আমাদের একদম শিডিউল টাইমে শিডিউল ক্লাস হবে আর কি। এবং ওই আমার যেই মানে জুমের যে লিঙ্কটা এবং পাসওয়ার্ডটা এটা কিন্তু ইউনিক, এটা আমারটা কিন্তু অন্য কেউ ইউজ করতে পারবে না, বা অন্য মানে অন্য কারোটা ক্লাসে জয়েনও করতে পারবে না আমার এটা দিয়ে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, তোমাদের উচিত হবে যে এই মানে লিঙ্কটা যদি একটা জায়গায় সেভ করে রাখো, অথবা তোমাদের স্যার ক্লাসরুমে যেহেতু আপনার সকল ইনফরমেশন গুলো আছে, আপনার পিডিএফ টিডিএফ গুলো আছে, ওখানে আপনি যদি ওটা শেয়ার করে রাখেন তাহলে সবারই পাইতে সুবিধা হয়। ও দ্যাটস গ্রেট, সেটা আমি আজকে করে দিব, মানে ডেফিনেটলি ইউ হ্যাভ গিভেন আ ভেরি গুড সাজেশন, আমি অবশ্যই এটা করব আর কি। স্যার আজকের এই ক্লাস টাইমটা স্যার একটু চেঞ্জ করতে হবে আমাদের, কারণ স্যার আমাদের মেজর কোর্সের একজন স্যার মানে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম, ওনার ক্লাসটা এই টাইমে রেগুলার রুটিন অনুযায়ী ছিল, তো উনি বলছে যে রেগুলার রুটিনটাই ফলো করবে উনি। আর আপনার ক্লাস স্যার 10টা থেকে ছিল বৃহস্পতিবারে, তো স্যার আপনি যদি কাইন্ডলি 10:30টার দিকে বা 10টার দিকেও শুরু করেন তাহলে স্যার ভালো হয় বৃহস্পতিবারে। আচ্ছা, আমি এই তোমার এমনি 11টায় কি অবস্থা বলো তো, তোমাদের 11টায় না 11টায় কি তোমাদের কোনো সমস্যা আছে? কারণ আমার যেটা হয়েছে কি, আমার থার্সডেতে মানে 10টার সময় আমার ম্যাথ ডিপার্টমেন্টের একটা ক্লাস আছে,
তা আমি অবশ্যই ওদের সাথে আজকেই তোমাদের সাথে ক্লাস নেওয়ার পরপরই ওদের সাথে কথা বলবো, যদি ওদেরকে আমি শিফট করাতে পারি তাহলে তোমাদের ক্লাসটা আমি মানে 10টা নিব এবং সেটা নোটিফিকেশনটা আমি মানে গুগল ক্লাসরুমে দিয়ে দিব আর কি, বা তোমাদের পেজেও দিয়ে দিব আর কি, বুঝতে পারছো? আর ইন কেস যদি আমি ধরো ওদের ক্লাসটা সরাতে না পারি, সেই ক্ষেত্রে তোমরা 11টা অথবা 12টা এই সময়গুলো কি বা 2টা এরকম ফ্রি আছো নাকি তোমরা? স্যার আমাদের এ সেকশনের কোনো ক্লাস নাই 11টার দিকে। স্যার আমাদের বি সেকশনের কোনো ক্লাস নেই। তাহলে কি আমি 11টায় মানে তোমাদেরকে শিফট করলে তোমরা মাইন্ড করবা? 11টা না, স্যার। তাহলে 2 সেকশনে মিলে তাহলে আমরা ডিসিশন নিয়ে নিলাম যে আমরা নেক্সট উইক থেকে আমাদের এই ক্লাসটা 9টার জায়গায় 11টায় হবে। ওকে, তাহলে Okay, sir. এটা আমি নোটিশটা আজকেই তোমাদের গুগল ক্লাসরুমে এবং তোমাদের পেজে আমি এটা দিয়ে দিব, তোমরা সবাই যেটা জেনে রাখো এবং ফ্রেন্ডদেরকেও তোমরা একটু কাইন্ডলি জানাই দিও যে নেক্সট উইক থেকে আমাদের 9টার ক্লাসটা 11টায় হবে, বুঝছো? তাহলে আমার আর ওই ম্যাথ ডিপার্টমেন্টে চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো মানে ইস্যু ছিল কিনা বলো? যদি না থাকে তাহলে আমরা মানে এখন ক্লাসে চলে যাই। মানে আমরা প্রথমে 12C-টা একটু মানে রিভিউ করে তারপর আমরা 12D-তে আসবো আর কি। আমি 20 সেকেন্ড সময় নিচ্ছি, আমি এখন স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তোমরা একটু দেখো তো, তোমরা দেখতে পাও কিনা দেখো তো একটু। ইয়েস স্যার। ওকে, Yes, sir, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সিতে আমরা আসলে যে জিনিসটা বলতে চাইছি, তোমরা যদি একটু এখানে আমাদের বেসিক জিনিসটা যদি দেখো, 12C এর মেজর পার্টটাই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড আর মানে ডিফারেন্ট ওরিয়েন্টেশন, কিভাবে ডিফারেন্ট সামে কিভাবে ধরবো আর কি, সাবস্টিটিউশনটা কি করবো আর কি। তো এখানে অনেকগুলো আসলে অনেক সাবস্টিটিউশন তারা নিয়ে চলে আসছে, তো সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন এখানে তোমরা যদি খেয়াল করে দেখো যে আমরা গতদিন যে ডিসকাস করতেছিলাম যে এখানে যখন মানে আমাদের এই ধরনের একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে এখানে আমাদের ডিনোমিনেটরে 2টা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা মানে দুটাই লিনিয়ার, মানে রুটের ভিতরে লিনিয়ার, রুটের বাইরেও লিনিয়ার, তখন আমরা বলতেছি যে রুটের ভিতরে যে লিনিয়ারটা আছে সেটা হচ্ছে আমরা মানে জেড স্কয়ার ধরে নিব বা সামথিং স্কয়ার ধরে নিব। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা আমরা নর্মালি এটা বুঝি এরকম ভাবে যে রুটের ভিতরে আছে, তাহলে এটা যদি স্কয়ার ধরি তাহলে রুটের বাইরে বের হয়ে যাবে, তাহলে সেটা আমাদের জন্য আসলে মোর কনভিনিয়েন্ট, এটা নিয়ে আমাদের কোনো কারোরই কন্ট্রাডিকশন কনফিউশন হয় না, আমরা এটা খুব ইজিলি বুঝতে পারি। বাট সমস্যাটা হচ্ছে অন্য জায়গাগুলোতে যে অনেকগুলো ক্ষেত্রেই এরকম মানে হচ্ছে না, তখন আমাদেরকে আবার মানে অন্য কিছু মনে রাখার প্রয়োজন হচ্ছে আর কি। তো সেখানে খেয়াল করে দেখো, যেমন এখানে কেন ধরলাম, ধরার পরে যে এটা সিচুয়েশনে খেয়াল করে দেখো আমরা যেটা পেয়ে গেলাম যে এখানে সাবস্টিটিউট করার পরে, যদি এখানে খেয়াল করে জেড স্কয়ার সাবস্টিটিউট করার পরে এটা কোয়াড্রেটিক একটা এক্সপ্রেশন চলে আসলো ডিনোমিনেটরে। আর ডিনোমিনেটরে যখনই কোয়াড্রেটিক চলে আসে তখন আমরা কোয়াড্রেটিকের যে 6টা ফর্ম শিখছি সেই 6টা ফর্মের যে কোনো একটা ফর্মে আমরা কনভার্ট করার চেষ্টা করে থাকি। সেখানে আমরা যেমন দেখলাম যে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ফর্মে চলে আসছে, তাহলে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার মানে হচ্ছে আমাদের মানে 1/2a লন অফ মানে এক্স মাইনাস এ এক্স প্লাস এ, এই ফর্মে আমরা চলে যেতে পারলাম আর কি। সো এখানে এই সামটা ওই একই অবস্থা। এক্সাম্পল 51 এ যে আমরা x স্কয়ার মাইনাস a স্কয়ার একটা ফর্ম এনেছি, এই ফর্মটা থেকে যে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশনে সেপারেট করার পুরো প্রসেসটাকে আমাদের দেখাতে হবে না, এখানে কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করা যে মানে প্রসেসটা এটা দেখানোর প্রয়োজন নাই, কারণ তোমারও কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাট তোমার বলা ছিল যে এই যে ইন্টিগ্রেশন অফ মানে dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার, এগুলো মানে কতগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটের ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো দেওয়া হয়েছে, সেই ফর্মুলাগুলো আমরা কিন্তু সব জায়গায় ইউজ করতে থাকবো। ওগুলো কি করে আসলো সেগুলো আর আমাদের এখানে ডিসপ্লে করার প্রয়োজন হবে না, unless until they required it। যে অনেক ক্ষেত্রে হয়তো বললো যে শো দ্যাট ইন্টিগ্রেশন অফ 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 1/2a ln of a plus x a minus x, এটা প্রুভ করতে বললো। হেন্স ইন্টিগ্রেট 1/9 minus x স্কয়ার dx।
তাহলে আমাদের প্রথম পার্টটা হচ্ছে কি, তাহলে আমাদেরকে ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন করে আমাদেরকে ওটাকে দেখাতে হবে যে কি করে ওটা আসে। আর দ্বিতীয় পার্টে যে তখন আর আমার কিছু দেখাতে হবে না, ফর্মুলা রেফারেন্স দিয়ে আমাদের এটা করতে হবে। সো এখানে আমাদের মূল ইস্যুটা থাকবে যে আমরা যে ফর্মুলা এখানে ইউজ করলাম সেটা সাইড নোট হিসেবে, মনে করো এখানে এখানে আমরা ইউজ করছি, তাহলে এখানে সাইড নোট হিসেবে এই জায়গায় আমি ফর্মুলাটা কোড করতে পারি, ফর্মুলাটা লিখে দিতে পারি যে এখানে এই ফর্মুলাটা এখানে ইউজ করা হয়েছে, তার বেশি কিন্তু এখানে করার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা এখানে দেখো এগুলো সবই ওই একই ফর্মুলার সাম। এবার এখানে খেয়াল করে দেখো যে আমরা দেখলাম যে এই যে মানে রুটের ভিতরে কোয়াড্রেটিক, রুটের বাইরে লিনিয়ার, রুটের ভিতরে কোয়াড্রেটিক, রুটের বাইরে হচ্ছে লিনিয়ার। তো আমরা এই যে এই জায়গায় এসে আমরা এখন বলতেছি যে এইটাকে যদি আমরা এখন এই যে 1/z ধরে নিই, 1/z ধরে নিলে পরে আমরা এখান থেকে অ্যাডভান্টেজ পাইতে পারি। এখন তোমরা কিন্তু মনে করে চিন্তা করতেও পারো যে আচ্ছা আমরা যদি রুটের ভিতরে যেটা ছিল সেইটাকে যদি আমরা z ধরতাম তাহলে কি সমস্যা হতো। খেয়াল করে দেখো সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে আমরা যদি এখানে এটা ধরতে যাই তাহলে আমরা প্রবলেম ফেস করতেছি, এখান থেকে তো আমাকে x কে সাবজেক্ট করতে হবে, আর কোয়াড্রেটিক এক্সপ্রেশন থেকে x কে সাবজেক্ট করতে পারতেছি না, কারণ এখানে দুই জায়গায় একটা x স্কয়ার আছে একটা x আছে, তাহলে আমি এখান থেকে x কে সাবজেক্ট করতে পারতেছি না। সো দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। সেই জন্য আমরা বলতেছি এইটাকে আমরা ধরতে চাচ্ছি না, রাদার এই লিনিয়ারটাকে ধরলে পরে আমরা ইজিলি একটাকে ইন টার্মস অফ আদার এক্সপ্রেস করা খুব সহজ হয়ে যাবে। যেমন এখান থেকে আমরা x কে বের করে নিলাম বা z কে বের করে নিলাম, নিয়ে dx বের করলাম, dz বের করলাম। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে এখানে খেয়াল করে দেখো যে এখানে যে আমরা বললাম কি যে এখানে দেখো দুইটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে ডিনোমিনেটরে, রুটের ভিতরে কোয়াড্রেটিক আছে, আবার উপরে x এর dx এর সাথে একটা x ও আছে। এই জায়গায় যে আমরা বলতেছিলাম যে এখানে আমরা এই যে রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা z স্কয়ার ধরলাম। রুটের ভিতরটাকে z স্কয়ার ধরার পরে এটা যখন আমরা সিম্পলিফাই করতে গেলাম, যাওয়ার পরে যে দেখলাম আমরা এটা একটা পর্যায়ে এসে আমরা ডিনোমিনেটরে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন পেয়ে গেলাম। এখানে খেয়াল করে দেখো এখানে এসে আমরা দেখলাম যে ডিনোমিনেটরে কোয়াড্রেটিক এক্সপ্রেশন চলে আসছে। এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাকে আমরা এখন এই যে কোয়াড্রেটিক যে ফরম্যাট যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে এখানে মানে এক্সপ্রেস করার চেষ্টা করব। এখন আইদার মানে x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার মাইনাস a স্কয়ার বা যে কোনো ফর্মে যেটা আসুক সেটা আমরা করার চেষ্টা করব, করে তারপর এটা নরমালি ইন্ডিকেট করব। সো এখানে দেখো যে গতদিন আমরা কিন্তু দুইটা সাম দেখতেছিলাম এখানে, একটা হচ্ছে এখানে এই যে x * dx দিয়ে ডিনোমিনেটর এটা, আর একটা হচ্ছে x বাদ দিয়ে উপরে x নাই। আর এই যে উপরে x যদি না থাকে, এই যে এখানে যদি এই যে x যদি না থাকতো তাহলে ঘটনা কি ঘটতো সেখানে খেয়াল করে দেখো যে সেখানে যে আমরা আবার মানে ডেসক্রাইব করলাম কি হবে যে এখানে এই সামটার ক্ষেত্রে আমরা যেটা বললাম যে যদি এখানে x না থাকে তাহলে আমরা যখন বললাম যে এখানে তাহলে x = 1/z ধরো। দুইটা খেয়াল করে দেখো দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, যে একটা হচ্ছে রুটের ভিতরে যেটা ছিল সেটাকে আমরা z মানে z ধরে নিয়ে করলাম, z ধরে নিয়ে z স্কয়ার ধরে নিলাম, মানে নিয়ে আমরা সাবস্টিটিউশন ইউজ করলাম, পরে কোয়াড্রেটিকে কনভার্ট করলাম। আর এখানে যে আমরা বললাম যে এখানে যেহেতু উপরে x নাই তার জন্য আমরা বলছি x = 1/z ধরতেছি। 1/z ধরে নিয়ে এটাকে সিমুলেট করার পরে আলটিমেটলি যে আমরা আবার এই যে z dz আবার ওই আগের ফরম্যাটটা ফিরে পেলাম। আর আগের ফরম্যাটে যাওয়ার পর তখন কি করতে হচ্ছে, তখন কিন্তু আমরা আবারও বলতেছি যে এখানে এই যে রুটের ভিতরে যে dz স্কয়ার প্লাস c দ্যাট ইজ কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে সেটাকে আবারও একটা নতুন ভেরিয়েবল স্কয়ার দিয়ে রিপ্লেস করতে হচ্ছে। তার মানে এই dz স্কয়ার প্লাস c কে এখন আমরা আবার p স্কয়ার ধরতেছি অথবা মানে u স্কয়ার ধরতেছি, ধরে নিয়ে অ্যাজ ইউজুয়াল আগেরটার মতন করে আবার এটাকে রিজলভ করার চেষ্টা করতেছি। সো এই কনসেপ্টগুলো আমাদের একটু প্র্যাকটিস করার প্রয়োজন হবে আর কি, বুঝতে পারছো? এখানে এই সামটা যদি খেয়াল করে দেখো তোমরা নাম্বার 64টা এখানে x + 5, এখানে দেখো ডিনোমিনেটরে আমার দুইটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে, রুটের ভিতরে একটা রুটের বাইরে একটা। আর এখানে যে আমরা করবোটা কি, যে এখানে উপরে মানে x + 5 আছে আর কি। আর এই সামটাকে আমরা দুইটা ভাগে স্প্লিট করে ফেলতে পারি, একটা হচ্ছে x বাই ডিনোমিনেটর আর একটা 5 বাই ডিনোমিনেটর। যখন আমি x বাই ডিনোমিনেটর করলাম তখন এটা আমাদের ফার্স্ট ফরম্যাটের সাথে ম্যাচ করলো, আর যখন আমি 5 বাইটা করলাম তখন কিন্তু সেকেন্ড ফরম্যাটের সাথে ম্যাচ করে গেল। তাহলে আমাকে এখন দুইটা ইন্টিগ্রালে কনভার্ট করে নিয়ে সামটা করার প্রয়োজন কিন্তু হচ্ছে। দেখো এখানে এই যে দেখো এই যে x বাই দিস থিং
দিস হোল থিং তারা করলো একটা, আবার এখানে যে আরেকটা কাজ করলো। সো এখানে একটাকে I1 আর একটা I2 তারা করতেছে। এই I1টাকে করতেছে প্রথম ফরম্যাট ইউজ করে, I2টাকে তারা করতেছে দ্বিতীয় ফরম্যাট ইউজ করে। সো সেখানে এই জিনিসগুলো আমাদের আসলে যদি প্র্যাকটিস আমরা না করি তাহলে মানে ইনস্ট্যান্টলি দেখে এমনিতে দেখে মনে হবে যে ইটস সো ইজি সাম, বাট মানে তোমরা দেখেই বুঝতে পারতেছো যে করতে যে দেখবা যে আসলে অত ইজি কিন্তু না সব সময় আর কি। ওকে, কারণ দেখবা যে অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি তাহলে দেখবা যে এটা এক সময় যে আমরা কোনো কনক্লুশন ড্র করতে পারতেছি না, ইনকনক্লুসিভ একটা ফরম্যাটে জিনিসগুলো থেকে যাচ্ছে আর কি। ওকে, এখানে দেখো এই সামটা আমরা আসলে ইন্টারমিডিয়েটে এটা খুব পপুলার একটা সাম ছিল, এইখানে ইন্টারমিডিয়েট আমরা এই সামগুলো করতাম। তো এখানে মানে ইন্টারমিডিয়েট সামগুলো ছিল একটু র্যাশনালাইজ ফর্মের মধ্যে চিন্তা করতে হতো। এখানে যে কাজটা আমরা করলাম যে উপর থেকে আমরা রুট রিমুভ করার চেষ্টা করতেছি। উপর থেকে রুট রিমুভ করার জন্য আমরা উপরে বোথ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে x+1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে পরে দেখো আমাদের এই ফর্মেটে জিনিসটা চলে আসলো। আসার পরে এখন আমরা বলতেছি এটাকে আমরা এখন দুইটা মানে পার্টে স্প্লিট করে ফেললাম, একটা হচ্ছে x বাই দিস থিং আর একটা হচ্ছে 1 বাই দিস থিং। এখন দেওয়ার পর আমরা দেখতেছি যে এখানে প্রথম ইন্টিগ্রাল যেটা সেটাকে সাবস্টিটিউশন মেথডে আমরা করে ফেলতে পারবো, আর দ্বিতীয় ইন্টিগ্রালটা আমাদের অলরেডি ডাইরেক্ট ফর্মুলাতে পড়ে গেছে। সো আমরা এখান থেকে ইজিলি তখন এটাকে কিন্তু ইন্টিগ্রেট করে ফেলতে পারতেছি আর কি। এখন অনেক ক্ষেত্রে তোমরা মানে এখানে মানে অনেকেই বলতে পারো যে তাহলে স্যার আমরা কেন এটাকে উপর নিচে x-1 দিয়ে মাল্টিপ্লাই কেন করলাম না, ডিনোমিনেটর থেকে x মাইনাস মানে রুটটা উঠালে কি মানে সুবিধা বা কি অসুবিধা হতো। খেয়াল করে দেখো ডিনোমিনেটর থেকে উঠানোর পরে আসলে কিন্তু এটা ইনকনক্লুসিভ ফর্মে থেকে যেত, তখন উপরে কি থাকতো, উপরে থাকতো আমাদের স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a মানে 1 আর নিচে থাকতো x-1। এই যে মানে নিচেই x-1 থেকে গেল, এটা কিন্তু এখন আমাকে পেইন দেওয়া শুরু করলো, এখন এটা দিয়ে আমি কিছু করতে পারবো না তখন কিন্তু। সো সেই জন্য আমাদেরকে এই সামগুলো দেখে আমাদের বোঝার দরকার পড়ে যে কখন কোথায় কি করতে হবে, সেগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতে হচ্ছে আমাদেরকে এখানে। সিমিলারলি এখানে এই সরি স্যার আজ 70 পর্যন্তই থাক স্যার, এতগুলো অঙ্ক স্যার ভালো করে বুঝতে গেলে স্যার অনেক দুইবার করে করা লাগবে। দুইবার করে করা, এটা তুমি ঠিকই বলছো। আমি মানে খুব বেশি দিন প্রসিড করবো না, জাস্ট মানে 12D এর একটা বেসিক আইডিয়া দিয়ে শেষ করে ফেলবো আজকে, বুঝছো না। তারপরে আর এই ওই সপ্তাহে একটা ক্লাসে যদি এত ফাঁকি দিয়ে আল্লাহ তো সহ্য করবে না, বুঝতে পারছো। হ্যাঁ, যে মানে লোকজন বলবে যে এই টিচারের মতো ফাঁকিবাজ টিচার পৃথিবীতে সেকেন্ড আর নাই, বুঝতে পারছো না। জি স্যার। স্যার একদিনে 30-40টা অঙ্ক করান স্যার, এগুলা যদি ফাঁকিবাজি হয়। এইটা তোমরা যেটা করবে কি, তোমরা এই যে এক্সাম্পল গুলো করে দেওয়া আছে সেগুলো যদি তোমরা একটু দেখে দেখে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে এটা খুব মানে কমফোর্টেবল এই জিনিসগুলো তোমাদের মনে থাকবে আর কি, বুঝতে পারছো। এখানে দেখো যে তোমরা ইন্টারমিডিয়েটে আসলে এই জিনিসগুলো মানে এই টাইপের সামগুলো করে আসছিলাম। হ্যাঁ, যে এখানে আমাদের মানে এই ইন্টারমিডিয়েট কথা চিন্তা করে দেখো, এই যে 2 + 3 cos x অথবা 2 - 3 cos x অথবা 2 + 3 sin x, এরকম sin cos x দিয়ে এই ধরনের সামগুলো আমাদের থাকতো আর কি। তাহলে এই সাইন কস দিয়ে যদি থাকে তখন আমরা আসলে কি করি আর কি। তো সেখানে আমরা মানে জানি যে আমাদের আসলে এই cos 2x, sin 2x আর tan 2x এর তিনটা আইডেন্টিটি কিন্তু আমরা ইন টার্মস অফ tan শিখছি না, মনে আছে তোমাদের? বলতো tan 2x এর আইডেন্টিটি কে বলতে পারে? tan 2x এর আইডেন্টিটিটা ইন টার্মস অফ tan 2tan x 1 - divided by 1 - tan square x. That's great, thank you so much. আর cos 2x এর জন্য কি ছিল? cos 2x minus tan square x divided by 1 plus tan square x. Very good. আর sin 2x Tan x divided by 1 plus tan square x. Right, 1 plus tan square x, 2 tan x divided by 1 plus tan square x. হ্যাঁ, তো ঠিক বলছো। সো এখানে আমরা আসলে এই তিনটা আইডেন্টিটির এখানে হেল্প ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি আমরা এখানে আসলে হেল্প নিতে যাচ্ছি। সো এখানে এই যখনই আমাদের নিচেই এরকম cos x বা sin x অ্যালোন থেকে যাচ্ছে তখন আমরা এইগুলোকে এই tan x এ কনভার্ট করে নিয়ে ইজিলি এই সামগুলো করতে পারি আর কি। হ্যাঁ, বাট আমাদের এখানে অবজেক্টিভ হচ্ছে এই sin x cos x এগুলো নিয়ে না, আমাদের অবজেক্টিভ হচ্ছে এখানে যদি হাইপারবোলিক x থাকে, যে cos x sin x এইগুলো এই টাইপের সামগুলো আমরা আসলে ইন্টারমিডিয়েট করে আসছি, এইচএসসি তে করে আসছি। বাট এখানে যদি আমাদের এখানে a + b cos হাইপারবোলিক x sin হাইপারবোলিক x এরকম যদি থাকে তাহলে কি করতে হবে?
তখন আমরা বলতেছি এখানে এর করসপন্ডিং যে হাইপারবোলিক যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। সো এখানে খেয়াল করে দেখো যেখানে আমরা cos x এর জায়গায় এটা সাবস্টিটিউট করলাম, করার পরে আমরা এটাকে এলসিএম করে উপরে নিয়ে চলে আসলাম 1 + tan স্কয়ার x, এন্ড উই নো 1 + tan স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার। এখন এই ফরম্যাটে এখানে আসার পরে এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে না এটা তো আমাদের নোন একটা ফরম্যাট, যে আমরা এখন বলতেছি যে আমরা এখন ধরতে পারি let tan x/2 = z, তাহলে এখানে tan কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার পাওয়া যায়, তাহলে আমরা এখন বলতেছি তাহলে তো এটা ইজি একটা সাবস্টিটিউশন মেথডে চলে আসলো। সো তখন আমরা এখান থেকে ইজিলি এটাকে ইন্ডিকেট করে ফেলতে পারতেছি। ওকে, সো এখানকার এই সামগুলো সবগুলোই এই একই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা আসলে করে থাকি আর কি। যেমন এখানে এই যে sin x এর জন্য তোমরা যেটা বললা 2 tan x/1 + tan স্কয়ার x, সো সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করে এটাকে ওই sec স্কয়ার চলে আসছে যে সাবস্টিটিউশন ইউজ করে সামগুলো করব আর কি এখানে। বাট এখানে দেখো এই যে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে তোমাদের অনেক উপরে যে দুটো এই দুটো তোমরা জানো, এখন এইটা একটু খেয়াল করে দেখো যে যদি এটা cos হাইপারবোলিক x হয় sin হাইপারবোলিক x হয় তাহলে কি হচ্ছে। যেমন cos হাইপারবোলিক x এর ক্ষেত্রে আমরা বলতেছি এখানে এই যে 1 + মানে tan হাইপারবোলিক স্কয়ার x/2 1 - tan হাইপারবোলিক স্কয়ার x/2, দ্যাট ইজ ফর্মুলাটা একই ছিল, শুধুমাত্র হাইপারবোলিকের কনসেপ্টে তোমরা জানো যে হাইপারবোলিক ক্ষেত্রে যদি sin এর স্কয়ার থাকে যে sin এর স্কয়ার উইল বি রিপ্লেসড বাই মাইনাস sin হাইপারবোলিক, রাইট? সেই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম, পরে আমরা এখানে বলতেছি যে একইভাবে এইটাকে ওই যে sec স্কয়ার চলে আসলো এখানে, এরপর আমরা এটাকে এই tan হাইপারবোলিককে z ধরে নিয়ে এটাকে আমরা ইজিলি মানে নরমাল স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে ফেলতে পারলাম। ওকে, সো এখানে সবগুলো সামি এই মানে দুইটা কনসেপ্ট দিয়ে আমাদের এখানে মানে করা যাবে আর কি। যেমন এখানেও দেখো এই যে সাইন যদি থাকে তাহলে এখানে সাইনের করসপন্ডিং ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, সেটা আমরা ইউজ করব। এখন এখানে যদি আমাদের খেয়াল করে দেখো এখানে আমাদের যদি এই যে মানে cos x sin x দুইটাই থাকে তাহলে দুটার ক্ষেত্রেই আমাদের ওই যে tan এর ফর্মুলা দুটো এখানে পুট করে দিতে হবে, দিয়ে tan x/2 = z সাবস্টিটিউট করলে কিন্তু সামটা আমাদের হয়ে যাবে। আর একটা কথা ছিল স্যার, আর যদি আমাদের এখানে সরি একটা কথা ছিল স্যার। বলো বলো বলো, একটু জোরে বলো, একটু জোরে বলো স্যার। ওই একদিন আপনি আর কি একটা অন্য একটা আপনার পিডিএফ থেকে ওই হাইপারবোলিক ফাংশনগুলোর প্রপার্টিজ গুলো আমাদেরকে দেখাইছিলেন, ওই পিডিএফটা যদি আমাদেরকে প্রোভাইড করতেন অনেক ভালো হতো। এই পিডিএফটা মনে হয় তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে, সম্ভবত এইটা হচ্ছে তোমার মানে এই বইয়েরই, যে বইটা আমরা এখানে ফলো করতেছি এই বইয়েরই চ্যাপ্টার 6টা, মানে তোমাদের যদি কারো কাছে থেকে থাকে মানে চ্যাপ্টার 6 এ দেখবা যে মানে এইটার মানে ওই হাইপারবোলিক ফাংশনগুলো ওখানে সব ডিটেইলস দেওয়া আছে। আর তো আমি তারপরে তুমি যদি বললা আমি ওই চ্যাপ্টারটা যদি এখানে তোমাদের গুগল ক্লাসরুমে না থাকে তাহলে আমি এখানে আবার দিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে আমাদের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই মানে 12.22 এই কনসেপ্টটা তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে যদি আমার বোথ নিউমারেটর এবং ডিনোমিনেটরে সাইন কোসাইনের কম্বিনেশন দিয়ে একটা ফরম্যাট থাকে দেন হোয়াট টু ডু। সেখানে তারা বলতেছে যে আমরা যেমন কোয়াড্রেটিক এক্সপ্রেশন ক্ষেত্রে তোমাদের মনে আছে যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন ক্ষেত্রে আমরা বললাম যে এখানে ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করে যা আসে সেটাকে আন্দাজে উপরে পুট করে দিব, পরে রিমেইনিং জিনিসটা ব্যালেন্স করব। এক্স্যাক্টলি সেম জিনিসটা কিন্তু ওরা এখানে করতেছে, যে খেয়াল করে দেখো যে লব ইকুয়ালস টু তারা বলতেছে লব মানে এল ইনটু হর, এল মানে হচ্ছে কনস্ট্যান্ট, এল ইনটু হর প্লাস এম ইনটু হরের অন্তরক সহ। যে প্রথমে এই মানে উপরের এক্সপ্রেশনটাকে তারা বলে দিল যে এইটা ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু ডিনোমিনেটর প্লাস সাম অ্যানাদার কনস্ট্যান্ট ইনটু মানে ডিফারেন্সিয়েশন অফ দ্য ডিনোমিনেটর। সো করে এখান থেকে আমাদের তখন কাজটা হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করে এল আর এম এর ভ্যালুটা আমরা বের করে থাকি। এল আর এম এর ভ্যালুটা বের করে নিয়ে তখন আমরা ইজিলি এটাকে ইন্ডিকেট করতে পারি। একটা এক্সাম্পল আমরা এটা দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এই সামটা যদি খেয়াল করে দেখো এই যে 81 যে সামটা সেই সামটা যদি একটু খেয়াল করে দেখো যে আমাদের উপরেও কস ছিল নিচেও কস আছে। আমরা যে কাজটা করলাম যেখানে আমরা এই যে মানে ডিনোমিনেটর যেটা ছিল ডিনোমিনেটরটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে যে সাম কনস্ট্যান্ট কি হবে জানি না আমরা, সাম কনস্ট্যান্ট ইনটু ডিনোমিনেটর প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু মানে ডিফারেন্সিয়েশন অফ দ্য ডিনোমিনেটর। ও আচ্ছা সরি, এখানে অবশ্যই যেটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের মানে জাস্ট র্যান্ডমলি
মানে অবজারভেশনের মাধ্যমে বলা হয়েছে যে এখানে ডিনোমিনেটরকে আমরা সেপারেট করলাম, করে এটা কনস্ট্যান্ট সেপারেট করলাম, কনস্ট্যান্ট সেপারেট করে অ্যাজ ইউজুয়াল আগে যে প্রসিডিউর ছিল সেই প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করলাম। এটা নাথিং নিউ, এটা নতুন নতুন সিস্টেম না, কিন্তু এখানে এইটা একটু খেয়াল করে দেখো, এই যে এই সামনে 82টা দেখো একটু কাইন্ডলি। 82 তে যে আমরা ডিনোমিনেটর দেখলাম সাইন কস দুটোই আছে, উপরে নিউমারেটরে যে আমরা শুধু দেখলাম কস আছে। তাহলে এখানে কি করলো খেয়াল করে দেখো, যে এখানে আমরা এই নিউমারেটরটাকে আমরা দুটো ভাগ করলাম। এই পার্টে একটু খেয়াল করে দেখো, যে এখানে আমরা বললাম প্রথমে ডিনোমিনেটর যা আছে ব্লাইন্ডলি সেটা লিখে ফেললাম, আন্দাজে লিখে ফেললাম, তার সাথে একটা কনস্ট্যান্ট মনে মনে আমরা কে কনস্ট্যান্ট চিন্তা করলাম। আবার এখানে কি লিখলাম দেখো তো, এই জায়গাটা কি লিখছি বলো তো, এই জায়গাটা দেখো, মানে ডিফারেন্সিয়েশন অফ দ্য ডিনোমিনেটর লেখা আছে, যে cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়, সাইন কে করলে cos হয়। এটা লেখার পরে এবার আমরা বলছি এখানে কনস্ট্যান্ট আছে আমাদের l, এখানে কনস্ট্যান্ট আছে m। আর এইটা যেহেতু উপরে cos x ছিল, সেটা শুধু মানে খালি চোখেই আমরা বুঝতে পারি যে এটারে জাস্ট শুধুমাত্র মানে 1 হলেই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যে আমরা এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছি। বাট নর্মালি লাইফটা এত ইজি হবে না, তখন আমরা বলতেছি এখানে আমাদের এখানে ধরে নিতে হবে যে এটা হচ্ছে আমাদের l, এখানে হচ্ছে আমাদের m, ধরে নিয়ে আমরা এই যে এই নিউমেরিক্যাল cos x লিখবো, এইটা করে বোথ সাইড cos x এবং sin x এর কোএফিশিয়েন্ট আমরা ইকুয়েট করব, পরে l আর m রিলেটেড দুটো ইকুয়েশন পাবো, সেটা সলভ করে আমরা এইটাকে সেপারেট করব। পরে অ্যাডভান্টেজটা কোথায় দেখো, অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমি এখন বলছি কি এইটা ডিভাইড বাই এইটা করে কনস্ট্যান্ট হয়ে গেল, এইটা ডিভাইড বাই এইটা করার পরে এখানে যে আমরা বলতেছি এইটা তো আমাদের একটা নোন একটা ফরম্যাট। তোমরা বলতে পারো যে এই ফরম্যাটটা নোন কেন, কেউ একজন বলতে পারো যে এই ফরম্যাটটা কেন নোন? স্যার নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া গেলে স্যার লন দিয়ে স্যার নিচেরটা লিখে দিলে হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, রাইট, ইউ আর পারফেক্টলি কারেক্ট। যে আমরা যখনই দেখি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া গেছে, তার মানে এর ইন্ডিকেশন হবে লন অফ ডিনোমিনেটর। ওকে, সো সেই লন অফ ডিনোমিনেটর আমরা এই ফর্মে চলে আসলাম তখন আর কি। তাহলে আমাদের লাইফটা এখানে কিন্তু অনেক ইজি হয়ে গেল। সো এই কনসেপ্টটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এখানে এই 12D তে আমাদের জন্য এই যে হাইপারবোলিক ফাংশন আর এই কনসেপ্টটা আমাদের জন্য একটু মানে ডিফারেন্ট। সো সেই জিনিসটা তোমরা একটু এই দুইটা কনসেপ্ট তোমরা একটু নেক্সট দিতে একটু মানে ট্রাই করো। আর নেক্সট দিতে যদি এটা না মানে বুঝতে সমস্যা কোনো জায়গায়, তাহলে আমাকে যেমন এইখানে খেয়াল করে দেখো, এই সামটা যদি খেয়াল করে দেখো, ওইটা যেমন আন্দাজে হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আন্দাজে হয় নাই। এখানে যে কিন্তু আমরা দেখো যে ওই যে নিউমারেটর ইকুয়ালস টু, এখানে যে নিউমারেটর ছিল সেই নিউমারেটর ইকুয়ালস টু বললাম যে নিউমারেটর ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু ডিনোমিনেটর প্লাস সাম অ্যানাদার কনস্ট্যান্ট ইনটু ডি বাই ডিএক্স অফ ডিনোমিনেটর দিয়ে আমরা এখান থেকে খেয়াল করে দেখো sin x এবং cos x এর কোএফিশিয়েন্টটাকে মানে অ্যাকুমুলেট করলাম, সেপারেট করলাম। করার পরে ফাইনালি যে আমরা বলতেছি এখন যদি আমি লেফট হ্যান্ড সাইডে sin x এর কোএফিশিয়েন্ট কি বলতো, লেফট হ্যান্ড সাইডে sin x এর কোএফিশিয়েন্ট 2 আর রাইট হ্যান্ড সাইডে sin x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 7l + 2m, তাহলে সেটা একটা ইকুয়েশন দিল। আবার লেফট হ্যান্ড সাইডে cos x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 3, রাইট হ্যান্ড সাইডে cos x এর কোএফিশিয়েন্ট হচ্ছে -12l + 7m, সেটা একটা ইকুয়েশন দিল। এই দুটো ইকুয়েশন যখন আমরা সাইমালটেনিয়াসলি সলভ করতেছি, করলে কিন্তু আমরা এখান থেকে এল আর এম এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর সেই এল আর এম এর ভ্যালুটা পাওয়ার পরে এখন আমাদের মেইন কাজটা হচ্ছে এটাকে সেপারেট করে ফেলা। সেপারেট করলে এটা তো কনস্ট্যান্ট, প্রথমটা তো কনস্ট্যান্ট হয়ে গেল আর দ্বিতীয়টা তো ওই লনে চলে গেল আর বুঝতে পারছো। সো এখানে সাধারণত দেখবা এই কনসেপ্টের সামগুলো কিন্তু এক্সামে থাকে প্রায়, তোমাদের উচিত হবে এগুলোকে একটু প্র্যাকটিস করা আর কি। ওকে স্যার আজ আর পড়ায়েন আজকে আর তোমরা বললেও পড়াবো না, বুঝতে পারছো না। তো তোমরা এই 12D এর কনসেপ্টটা একটু ভালো করে দেখে এসো। তো আমরা নেক্সট যেতে মানে এই 12E এর কি কনসেপ্ট আছে সেগুলো নিয়ে একটু আলোচনায় আসবো আর কি। স্যার আপনার ইমেল অ্যাড্রেস, স্যার আপনার ইমেল অ্যাড্রেসটা একটু দেওয়া যাবে? ইমেল অ্যাড্রেসটা না, আমি ইমেল অ্যাড্রেসটা তোমাদের ফেসবুক গ্রুপে অ্যাজ ওয়েল এজ আমাদের গুগল ক্লাসরুমে তোমাদের সাথে এই ক্লাস শেষ করে আমি এখনই তোমাদের দিয়ে দিচ্ছি। আর তারপরে তোমাদের মানে তোমরা মানে যদি কেউ লিখে নিতে চাও লিখে নিতে পারো। আমার নাম তো তোমরা জানো, কুতুব, KUTUB। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিই, ইউনিভার্সিটি, তাহলে ইউ। আর ম্যাথমেটিক্সের টিচার, সেই জন্য হচ্ছে সবথেকে বড় ডিজিট কোনটা বলো তো, 9। তাহলে এই যে কুতুব u9@gmail.com আমার ইমেল অ্যাড্রেসে মনে রাখা খুব ইজি আর কি, বুঝছো। কুতুব হচ্ছে আমার নাম, ইউনিভার্সিটি টিচার হিসেবে ইউ, আর ম্যাথমেটিক্সের টিচার হিসেবে ডিজিট 9, বুঝতে পারছো। এইটা মনে রাখলে দেখবে যে আমার ইমেল অ্যাড্রেস কেউ জীবনও আর ভুলবা না, u9@gmail.com। ওকে, আর কেউ কিছু বলছিল কিনা বলো? থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। স্যার যে হাইপারবোলিক ফাংশন সম্পর্কে একটু বলেন স্যার, মানে এই সম্পর্কে তো আমি কিছু জানি না।
সর্বনাশ করছে। এই হাইপারবোলিক ফাংশন ব্যাপারে আমরা এর আগে আমাদের যে যখন গ্রাফ ড্র করছিলাম ফিজিক্যাল ক্লাস, আমরা যখন ইউনিভার্সিটি ক্লাসে মানে গ্রাফ ড্র করছিলাম, ওইগুলো কি দেখছিলা তুমি একটু? জি স্যার। হাইপারবোলিক ফাংশনের গ্রাফ ড্র করছিলাম, আমরা যেমন বলছিলাম যে sin হাইপারবোলিক x মানে হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, cos হাইপারবোলিক x মানে ছিল e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। এই জিনিসগুলো কি তোমাদের মনে আছে? এগুলো মানে মনে পড়ে? জি স্যার, বইতে তো আছে, দেখলে মনে পড়ে, কিন্তু মানে ওই দিন ঠিকঠাক বুঝিনি আর কি। কোন দিন বোঝা নাই বলো তো? এখানে আমাদের এই যে হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা ছিল যে এখানে এই যে cos হাইপারবোলিক x, এটার ডেফিনিশনটা ছিল আমাদের এই যে e টু দি পাওয়ার x দেন প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড বাই হচ্ছে 2, এটা ছিল আমাদের cos এর। আর sin এর ক্ষেত্রে আমাদের যেটা ছিল যে sin অফ হাইপারবোলিক x ইকুয়ালস টু বলছিলাম e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2। এইটা ছিল আমাদের বেসিক হাইপারবোলিক ফাংশনের ডেফিনিশন, এবং আমরা আমাদের ক্লাসগুলোতে এইগুলোর মানে গ্রাফ কি করে ড্র করতে সেটাই দেখছিলাম। আবার এইগুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম যে যদি tan বলি, tan মানে হচ্ছে sin বাই cos, দেন মানে sec বললে আমরা বলছি 1 বাই cos, cosec বললে বলছি আমরা 1 বাই sin, আর মানে cot বললে আমরা বলছি 1 বাই tan। এগুলো ছিল আমাদের বেসিক কনসেপ্টগুলো। এবং এখানে আমরা যেটা বলে আসছিলাম যে ট্রিগোনোমেট্রির সাথে আমাদের হাইপারবোলিক যে রিলেশনশিপ গুলো ছিল, সেখানে তোমাদের মনে আছে যে আমরা বলতাম না যে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। আমার এই লেখাগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? না স্যার। ও দেখতে পাচ্ছ না? না, আচ্ছা, সো সরি। দাঁড়াও তাহলে একটু স্ক্রিন শেয়ার করে যাই। এখানে একটু খেয়াল করে দেখো, যেখানে আমরা যেটা বলতেছিলাম যে এখানে cos স্কয়ার x প্লাস sin, যে আমরা জানি যে cos হাইপারবোলিক x মানে হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, sin হাইপারবোলিক x মানে হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, আর এই যে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার ইকুয়ালস টু 1 আমরা বলছিলাম। এবং এখানে যে আমরা বললাম যে এখানে আমাদের কনসেপ্টটা ছিল এরকম যে আমাদের যদি এইখান থেকে আইডেন্টি থেকে আমরা হাইপারবোলিক যাইতে চাইতাম, তাহলে আমরা বলতাম যে cos হাইপারবোলিক স্কয়ার x দেন মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার x ইকুয়ালস টু 1 বলছিলাম। কেন বললাম মনে আছে? যে আমরা বলছিলাম যে sin এর যেখানে যত জায়গায় স্কয়ার থাকবে, দ্যাট sin স্কয়ার উইল বি রিপ্লেসড বাই মাইনাস অফ sin হাইপারবোলিক। আর cos এরটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে, cos এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু sin এর দুইটা sin এর প্রোডাক্ট অথবা sin এর স্কয়ার যদি থাকে তাহলে এটা মাইনাস দিয়ে রিপ্লেস হবে। সো এই কনসেপ্টগুলো তোমরা যদি মনে রাখো, তাহলে এখান থেকে মানে যত ত্রিকোণিক ফাংশন আছে সবগুলোতে এই কনসেপ্ট অ্যাপ্লাই করে তোমরা কনভার্ট করে ফেলতে পারবে। তো তোমরা দেখবা যে তোমাদের এই মানে আমরা যে ক্যালকুলাসের বইটা ফলো করতেছি, এই বইয়ের চ্যাপ্টার 6 এ এই আইডেন্টিটি গুলো ডিটেইলস সব দেওয়া আছে, সেইগুলো একটু তোমরা নিজেরা দেখে নিও। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে যখন গ্রাফ মানে ইউনিভার্সিটি যখন আমরা প্রথম দিকে ক্লাস করতেছিলাম, সেখানে কিন্তু আমরা এই আইডেন্টিটি গুলো লিখছিলাম এবং তোমরা নিজেরাও লিখছিলাম। সেখানে হাইপারবোলিক ফাংশনের গ্রাফ ড্র করা শিখলাম, হাইপারবোলিক ইনভার্স ফাংশনের গ্রাফ ড্র করা শিখছি। সেখান থেকে তোমরা এই জিনিসগুলো একটু বোধ করো, না মানে পারলে বা মানে বলো আবার। স্যার শুধু সাইন আর কজের ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে, আর বাকি অনুপাতগুলোর ক্ষেত্রে সবগুলো মনে রাখতে হবে, সবগুলো মনে রাখতে হবে। মানে নরমালি sin cos tan এই তিনটা আমাদের লাগে বেশি, কিন্তু ওইগুলো আমাদের মানে রেসিপ্রোকাল ফাংশন যেহেতু, সো আমাদের কাজটা কি হবে, ওইগুলো রেসিপ্রোকাল 1 বাই নিলেই কিন্তু রেসিপ্রোকাল পেয়ে যাচ্ছ। যেমন এখানে যদি আমাকে বলতো যে sec হাইপারবোলিক মানে লিখতে, তাহলে sec হাইপারবোলিক কি লিখতাম বলতো একটু একজন? sec হাইপারবোলিক এর ফাংশনের ডেফিনিশন কি লিখতাম? যে sec হাইপারবোলিক এর ক্ষেত্রে কিছুই না, 2 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এছাড়া কিন্তু কিছুই না আর কি, বুঝতে পারছো? সো এখানে sec এর ক্ষেত্রে আমাদের অ্যাডিশনাল কোনো ইনফরমেশন কিন্তু এখানে লাগতেছে না। তো যাক, এনিওয়ে, তো তোমরা এগুলো একটু দেখো, আর যদি না মানে তোমাদের কারো যদি বুঝতে সমস্যা হয় আমার মানে গুগল ক্লাসরুমে আমাকে বলো, আমি মানে আলাদাভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। স্যার আর এগুলোর যে ইন্টিগ্রাল নির্ণয় করার ক্ষেত্রে এগুলো কেমন কি রকম হবে বুঝতে কোনটা জানো? পারছেন স্যার?
যেমন স্যার যে কস বা সাইন মানে হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে। হ্যাঁ, এর ইন্ডিকেশনটা কি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এখানে ইন্ডিকেশন ক্ষেত্রে কিছুই না, খেয়াল করে দেখো, এই যখন আমি ইন্ডিকেশন দিচ্ছি তখন আমরা কি করছি, এখানে cos x এর ইন্ডিকেশন মানে হচ্ছে e⁻x এর ইন্ডিকেশন। e⁻x এর ইন্ডিকেশন কি বলো তো? e⁻x এর ইন্ডিকেশন করলে কি হয়, এখানে তো আমার হাফ থেকে গেল, আর এখানে দেখো e⁻x আর মাইনাস e⁻x হলো আসলো না, দেখো তো। জি স্যার। এটাকে কি লেখা যায় বলো তো? এটা আবার কি থাকলো বলো? সাইন। এইটা আবার হচ্ছে সাইন হাইপারবোলিক হয়ে গেল, কিন্তু এটা আবার সাইন হাইপারবোলিক হয়ে গেল, ঠিক আছে? তার মানে cos x কে ইন্ডিকেট করলে সাইন হয়ে যাচ্ছে, সাইন কে ইন্ডিকেট করলে cos হয়ে যাচ্ছে। ওকে, যেটা আমরা এর আগের দিন কিন্তু মানে যখন প্রথমে ইন্ডিকেশন শুরু করছিলাম সেখানেই কিন্তু আমরা দেখায় আসছিলাম আর কি। তো এখানে মানে tan কে করলে পারে এই sec স্কয়ার হচ্ছে, মানে আর বাকি তিনটা যেটা ছিল এই যে কোসেক কট ট্যান, এই সরি কোসেক কট আর মানে আরটা কি ছিল কোসেক সেক, এই তিনটার ক্ষেত্রে সবগুলোই মানে যা মানে নরমাল ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে যা হচ্ছিল সেটাই হচ্ছে, শুধু মাইনাস সাইন চলে আসছে। সাইন কস ট্যানের ক্ষেত্রে ছিল প্লাস, আর বাকিগুলোর ক্ষেত্রে ছিল আমাদের সব মাইনাস। এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে দেখো সিমেট্রি দিয়ে মনে রাখা তোমাদের জন্য ইজি হবে আর কি। ওকে, তো যাক, এনিওয়ে তোমরা আজকে দেখো, আমরা যেহেতু আমার নেক্সট আরেকটা ক্লাস আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এই জিনিসগুলো নিয়ে তোমরা যে আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমাদের উচিত হবে কি যে তোমরা যদি ক্লাসের প্রথমেই প্রশ্নগুলো একটু করে ফেলো তাহলে আমাদের মানে এইগুলো ডিসকাস করা আমাদের জন্য বেশি ইজি হবে, বা বেশি সময় দিয়ে আমরা এই জিনিসগুলো অনেক মানে আলোচনা করতে পারবো। স্যার একটা লাস্ট কোশ্চেন ছিল। বলো বলো স্যার, আপনি যে ক্লাসে যে প্রথম দিকে গ্রাফগুলো করেছেন ওগুলা কি স্যার আমাদের ইন কোর্সের ফাইনালে আসবে? অবশ্যই আসবে, ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। hyperbolic tan inverse of x or derivative of hyperbolic cot inverse of x, এই দুটো এক্সপ্রেশন তুমি একটু জোরে বলো, আমি শুনতে সমস্যা হচ্ছে আমার একটু। হ্যাঁ বলো। হ্যালো, ওকে আচ্ছা, তোমাকে আমি নেক্সট ক্লাসে, আমার যেহেতু এখন টাইম শেষ, নেক্সট ক্লাসে যে তোমাদেরকে এই জিনিসগুলো নিয়ে আমি আরো ডিটেইলস আলোচনা করব, কারণ আমার এর পরে একটা ব্যাক টু ব্যাক ক্লাস আছে। নেক্সট ক্লাসে মানে আমরা মানে দরকার হলে তোমাদের 2 ঘন্টা ধরে ক্লাস নেব, কোনো সমস্যা নাই, কারণ আমি 11টা থেকে মানে ফ্রি আছি। সো তোমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে আগামী থার্সডেতে 11টা থেকে 12টা। সো মানে তোমরা এই দিন যার